রমেশ একজন গরিব চাষি। প্রতি বছর সে জমিতে নানা ধরনের সবজি চাষ করে, কিন্তু কোনোবারই ভালো সবজি হয় না। তাই সে রাগ করে এবছর তার জমিতে কচু চাষ করে। হঠাৎ করে এবছর কচুর মূল্য বেশি হয়, সে অনেক লাভবান হয়। হোগো, কত অভাবে দিন কেটেছে আমাদের। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। কত ফসল জীবনে চাষ করলাম, কোনো বাড়িতে আনতে পারি না, কিন্তু এবছর রাগ করে কচু চাষ করে কচুটাই ভালো হলো গো। সবই কপাল, বুঝেছো? সারা বছর যদি কচুর দাম এমন থাকে, তাহলে আমাদের সংসারটা তো ভালোভাবেই চলবে। বাবা, ও বাবা, আজ কচু বিক্রি করে কিছু চিংড়ি মাছ এনো বাজার থেকে। আমার কচু দিয়ে চিংড়ি খেতে মন চাইছে। আচ্ছা বাবা, আচ্ছা, আজ কচু বিক্রি করে বড় দেখে তোর জন্য চিংড়ি আনবো। কখনো তো ভালো কিছু তোকে খাওয়াতে পারিনি, আজ তোকে কচু আর চিংড়ি খাওয়াবো। আচ্ছা বাবা, তাহলে তোমার সাথে আজ আমি বাজারে যাই, কেমন? চিংড়ি মাছ দেখতে অনেক ভালো লাগে বাবা। না না বাবা, এই রোদে গরমে তোকে আর বাজারে যেতে হবে না। তোর বাবা না হয় তোর জন্য চিংড়ি কিনে আনবে। না না মা, তা হবে না। আমি নিজে বেছে বেছে বড় চিংড়িটা আনবো, বুঝলে? পাগল ছেলে। ঠিক আছে, চল তাহলে। রমেশ কচুর ছুরি মাথায় নিয়ে তার ছেলে নয়নকে নিয়ে বাজারের দিকে গেল। হঠাৎ রমেশ দা, ও রমেশ দা। হ্যাঁ, বল। আজকের বাজারের খবর কিছু জানো নাকি? কি হয়েছে? রমেশ দা, অনেক বড় সমস্যা হয়ে গেছে গো। বাজারে কচুর দাম আজ একেবারেই সস্তা। আমার 2 বিঘা জমিতে কচু চাষ করা। রমেশ দা, এবার আমার কি হবে? বড় বাবুর কাছ থেকে ঋণ নিয়ে আমি কচু চাষ করেছি, কি হবে আমার? কি বলছো সজলদা? কচুর দাম সস্তা হলে আমি আমার সংসারটাই চালাতে পারবো না। কি হবে এবার ওপরওয়ালাই জানে। রমেশ সেদিন অল্প কিছু কচু বিক্রি করতে পারল। বাবা, আজ যা কচু বিক্রি করলাম সে টাকা দিয়ে তো চিংড়ি মাছ হবে না রে বাবা। কি করব এবার? আমার চিংড়ি মাছের দরকার নেই বাবা। যেদিন তোমার কাছে টাকা আসবে সেদিন তুমি চিংড়ি মাছ একটু বেশি করে কিনো, কেমন? আমার ছেলেটাকে ওপরওয়ালা কত বুদ্ধি দিয়েছে। চল বাবা, তাহলে আজ আমরা বাড়ি ফিরে যাই। রমেশ তার কচুর ছুরি ও তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো। কি গো, আজ এত তাড়াতাড়ি এলেছে আর কচু ফিরিয়ে এনেছো যে? কচু বিক্রি হয়নি বুঝি? না গো গিন্নি, না। আমার এই পোড়া কপালে মনে হয় কিছুই হবে না গো। বাজারে কচুর দাম একেবারেই সস্তা। সাগরদা তো প্রতিদিন কচু নিয়ে বাজারে বিক্রি করত, তার কাছে তো কচুগুলো দিয়ে আসতে পারতে। না গো গিন্নি, তার কাছে গিয়েছিলাম, সেও নিবে না। সাগরদা বলল সস্তা জিনিস নাকি হাটে কেউ নিতে চায় না। তাহলে এখন কি হবে? আচ্ছা, নয়নের জন্য চিংড়ি মাছ এনেছো? না গো, যেখানে সারাদিন কচু বিক্রি করতে পারলাম না সেখানে চিংড়ি মাছ কিনবো কিভাবে বলো? এমন পোড়া কপাল আমার, আমি আমার ছেলেটাকেও ঠিক মতো পছন্দের জিনিস খাওয়াতে পারি না। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে কচুর দাম কমে যাওয়ায় একটা সময় রমেশের কচু বাজারে বিক্রি বন্ধ হয়ে গেল। ওগো, বাড়িতে কোনো তরকারি নেই। প্রতিদিন কচু ভর্তা, কচু ঝোল, এই কচু আর কত খাবো বলো তো? ছেলেরা তো মুখে ভাত তোলাই বন্ধ করে দিয়েছে। না মা, তুমি বাবাকে এভাবে বলো না। আমার কোনো কষ্ট হচ্ছে না। আমি তো কচু খেতে ভালোবাসি, তুমি জানো না? বাবারে, তুই আমাকে মাফ কর। তোকে ছোট থেকে ভালো কিছুই খাওয়াতে পারলাম না রে বাবা। তোমার যতটুকু আছে তুমি তার থেকে আমাকে বেশি দেবার চেষ্টা করো বাবা। তুমি আমাকে যতটুকু দাও আমি তাতেই খুশি। তুমি আমার সেরা বাবা। আমাকে যে কত ভালোবাসো তুমি, এটা কম কিসের বলো? পাগল ছেলেটা আমার বড় হয়ে যাচ্ছে দিন দিন। ওগো, শুনছো? ভাবছি কালকের থেকে সকল কচু উঠিয়ে অন্য ফসল চাষ করব। হ্যাঁ, এটাই ভালো হবে গো, কিন্তু জমির এক পাশে নিজেদের খাবারের জন্য কিছু কচু রেখে দিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
পরের দিন সকালে রমেশ তার জমির এক পাশে অল্প কিছু কচু রেখে সবকিছু তুলে ক্ষেত ঠিক করে বাড়ি ফিরল। কি গো, কাজ শেষ করে ফিরলে বুঝি? হ্যাঁ, তা তো হলো। ক্ষেত থেকে সবকিছু উঠিয়ে বাড়ি ফিরলাম। বড়বাবুর কাছ থেকে কিছু ঋণ নিয়ে তবে ফসল ফলাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। ও হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু টাকা যদি শোধ করতে না পারো তাহলে বড়বাবু তো আমাদের ভিটে মাটি কেড়ে নেবে। না না গিন্নি, এবার আমি মন দিয়ে চাষ করব। আমার ফসলের এবার কিচ্ছু হতে দেব না। পরের দিন সকালে রমেশ বড়বাবুর কাছে গেল টাকা আনতে। আরে রমেশ যে, তা সাত সকাল আমার বাড়িতে কি মনে করে? বড়বাবু, আপনার কাছে কিছু টাকা নিতে এসেছি ফসল ফলানোর জন্য। ফসল উঠে গেলেই ফসল বিক্রি করে আপনার টাকা দিয়ে দেব। তা আচ্ছা আচ্ছা, বেশ। তা কত টাকা নিবে? আমি কিন্তু আবার 3,000 টাকার কম 10,000 টাকার বেশি দেই না। এত টাকা দিয়ে আমি কি করব? এত টাকা তো আমার লাগবে না। আহা, তোরা বুঝিস না, ফসল করবি ঘরে, বউ বাচ্চা আছে, তাদের একটু ভালো মন্দ খাওয়াবি। তবে মনে রাখিস, ঠিক সময় টাকা দিতে না পারলে ভিটা মাটি কিন্তু আমি হাতিয়ে নেব রে। আচ্ছা আচ্ছা, বেশ, তাই হবে। আপনি এবার টাকাটা দিন আমাকে। নে টাকাটা, ভালো করে গুনে নে। রমেশ বড়বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। নাও, টাকাগুলো ভালোভাবে রেখে দাও। কাল জমিতে সার দিয়ে ধানের বীজগুলো রোপণ করে দেব। এত টাকা এনেছো কেন? এত টাকা তো লাগবে না। বড়বাবু বলেছে কম টাকা সে দেবে না, তাই নিয়ে এলাম। যতটুকু কাজে লাগবে ততটুকু, আর বাদবাকি রেখে দেবে, কেমন? সেদিন রাতে প্রচুর জোরে ঝড় শুরু হলো। চারিদিকে মাঠে ঘাটে ঝড়ের পানিতে ভরে গেল। পরের দিন বুঝলে বউ, পানিটা হয়ে বেশ ভালোই হলো। মাঠে সার দিতে সুবিধা হবে। এখন একবার মাঠে গিয়ে দেখো না ক্ষেতের কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আমিও ভাবছি যাব। তা আমি গেলাম। রমেশ মাঠে গিয়ে দেখল একাংশে যেখানে কচু রাখা ছিল সেখানে পানি ভরে গেছে। হঠাৎ সে দেখল, ওমা, লাল দেখতে ওটা কি লাভ দিল? ভালোভাবে তো বুঝতেও পারলাম না। বোন, আমরা তো নদীর জল থেকে ভেসে এলাম এখানে। ওই দেখ, মানুষটা আমাদের দিকে কিভাবে করছে। যদি ধরা পড়ে যায়? আরে না, কিচ্ছু হবে না। লোকটাকে দেখে বেশ সহজ সরলই মনে হচ্ছে। কিন্তু বলতো বোন, এবার আমি এখান থেকে কি করে নদীতে ফিরে যাব? যাওয়ার তো কোনো রাস্তাই নেই। না জানি এখান থেকে আমাদের মৃত্যু হয়ে যায় নাকি। না, কিছুই তো দেখা যাচ্ছে না। হবে হয়তো অন্য কিছু। রমেশ দা, ও রমেশ দা। আরে কি হয়েছে বল। কচু ক্ষেত উঠিয়ে অন্য ফসল ফলাবে নাকি? হ্যাঁ সাগর, হঠাৎ করে কচুর দাম তো কমে গেল। কচু তো বিক্রি হচ্ছিল না, তাই ভাবলাম কচু রেখে আর কি করব, এগুলো উঠিয়ে অন্য ফসল চাষ করব। অনেক ভালো করেছ। তাই এইটুকু কচু কি করতে রেখেছ? নিজেদের খাবার জন্য গো। মাঝে মাঝে কচু খেতে তো মন্দ লাগে না। রমেশ দু একদিন পর থেকে জমিতে সার দিয়ে ধানের বীজ রোপণ করলো। কিছুদিনের ভেতর ধানের গাছগুলো বেশ বড় হয়ে গেল। একদিন রমেশ তার জমি থেকে ঘাস তুলছিল, তখন তার ছেলে নয়ন তার জন্য খাবার নিয়ে এলো। বাবা, ও বাবা, এই নাও বাবা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কষ্ট করে আবার মাঠে কিসের জন্য আসলি বাবা? একটু পরে তো আমিই বাড়ি যেতাম। আরে না বাবা, মা বলল তোর বাবাকে ভাত দিয়ে কিছু কচু নিয়ে যাওয়ার জন্য, আর সে দুপুরে রান্না করবে সেটা, তার জন্যই আসলাম। ও আচ্ছা, তা তুই এখানে দাঁড়া, আমি কচু কেটে দিচ্ছি। রমেশ কচু ক্ষেতের মধ্যে নামতেই দুটো চিংড়ি একসাথে লাফ দিয়ে অন্যদিকে চলে যায়। ও মা, কত বড় চিংড়ি মাছ! বাবা, আমাদের কচু খেতে বেশ চিংড়ি এসেছে। কিন্তু বাবা, লাল চিংড়ি তো কখনো দেখিনি, আর এত বড় চিংড়ি এখানে আসলো কিভাবে? ও বাবা,
চিংড়ি দুটো ধরে নাও না, মাকে বলবো কচু দিয়ে রান্না করে দিতে। আচ্ছা আচ্ছা বেশ, তুই এখানেই দাঁড়া, আমি চিংড়ি দুটোকে ধরে দিচ্ছি। রমেশ পানির মধ্যে ঘুরে ঘুরে কেবল একটাই মাত্র বিশাল বড় চিংড়ি ধরতে পারে। এই তো একটা চিংড়ি ধরতে পেরেছি, আরেকটা ধরবো কিভাবে, ওকে তো ধরাই যাচ্ছে না। তখন আরেকটি চিংড়ি রমেশের সামনে এসে বলে, তোমরা একটু দয়া করো, তোমরা আমার বোনকে ছেড়ে দাও আর আমায় নিয়ে যাও। আমার বোনটা যে মানুষকে খুব ভয় পায়। ও মা, এ দেখি কথা বলা চিংড়ি, তোমরা কথা বলছো? তাহলে তো তোমরা সাধারণ চিংড়ি নও, কে তোমরা? আসলে আমরা লাল চিংড়ি কন্যা। সে ঝড়ের কারণে আমরা এখানে চলে এসেছি নদী থেকে, তাই আমাদের চিংড়ি যাচ্ছে আর ফিরে যেতে পারিনি। আহারে, আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, চলো তোমাদেরকে নদীতে ছেড়ে দিয়ে আসি। না, আমরা এখানে কিছুদিন থাকতে চাই। এখানে আমরা কত স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি, কিন্তু নদীতে ফিরে বাবা মা আমাদের আরেকটুও ঘুরতে দেবে না। বাবা, ও বাবা, তাহলে মাছ দুটোকে ওদের যখন ইচ্ছে হবে তখন না হয় নদীতে ফিরিয়ে দিয়ে এসো। তোমরা কত ভালো মানুষ, উপরওয়ালা তোমাদের মঙ্গল করুক। এভাবে আরো কিছুদিন চলে গেল। রমেশের ফসল এবারও নষ্ট হলো। হায় হায় রে, আমার ফসল যে এবারও নষ্ট হয়ে গেল। এখন আমি বড়বাবুর টাকা কিভাবে দেব? আমার যে আর কোনো পথ খোলা নেই, ভিটে মাটি ছেড়ে এবার আমাকে নিরুদ্দেশ হতে হবে। বোন, আমার মনে হয় লোকটা কোনো বিপদে পড়েছে, তাই এমন হাত পা ছিঁড়ে কাচ্ছে। চল বোন, আমরা তাকে জিজ্ঞেস করি যে তার কি সমস্যা। হ্যাঁ চল চল। ভাই, ও ভাই, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমরা লাল চিংড়ি গো, একটু এই দিকে এসো। লাল চিংড়ি? আরে, আমি তো এই দুটো চিংড়ির কথা ভুলেই গিয়েছিলাম। ওদের কি সাহায্যের প্রয়োজন নাকি? সাহায্যের কথা তো পরে ভাবা যাবে, আগে বলো তুমি এভাবে কাঁদছিলে কেন? আসলে আমি এই জমিতে কখনোই ফসল রোপণ করিনি, আমার সব ফসল নষ্ট হয়ে যায়। এবার বড়বাবুর কাছ থেকে জমি চাষ করার জন্য কিছু টাকা নিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই কষ্ট লাগছে। কিভাবে যে জমিদার বড়বাবুর সব ঋণ পরিশোধ করব সেটাই ভেবে পাচ্ছি না। ও আচ্ছা, এই কথা। তুমি কাঁদছিলে এই জন্যে? শোনো, এই মাটিটা তোমার জমির চারদিকে ছড়িয়ে দাও, দেখবে তোমার জমির অভাব হবে না। ধন্যবাদ লাল চিংড়ি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে ভালো চাষি, পানি দিন দিন শুকিয়ে গেছে প্রায়, এখানে থাকতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তুমি এখন আমাদের নদীতে ছেড়ে দিয়ে এসো। আচ্ছা চলো তাহলে, তোমাদের মুক্ত করে দিয়ে আসি। রমেশ ওই বিশাল চিংড়ি দুটোকে নদীতে ছেড়ে দিল। এই নাও, এটা তোমার সততার পুরস্কার। এই মোহর দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করবে এবং তোমার প্রয়োজনে সকল জিনিসের অভাব পূরণ করবে। তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরাও ভালো থেকো, কেমন? আমাদের ভুলো না কিন্তু। এরপর রমেশ সব টাকা পরিশোধ করে দিল। তার জমিতে এখন অনেক ভালোভাবে ফসল ফলে। রমেশ তার বউ আর ছেলেকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করে।